ট্রিকি মান্ত্রাসের নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাস আমাদের ডেটা ইন্টারপ্রিটেশনের প্রথম যে ক্লাসটি আমরা অলরেডি করে ফেলেছি, যেটি প্রত্যেকটি পরীক্ষা স্পেশালি ব্যাংকের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তা হলো বার গ্রাফের উপর কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি। এই রকমই আজকে আরও একটি টপিক নিয়ে এসেছি। আজকের টপিক হলো পাই চার্ট। আমরা পাই চার্ট রিলেটেড এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি ব্যাংকিং সেক্টরের পরীক্ষাগুলির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো বটেই, তবে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু সেই রিলেটেড প্রশ্ন আসতে পারে। তো চলো দেরি না করে শুরু করে ফেলি আজকের ডেটা ইন্টারপ্রিটেশনের ক্লাস, পাই চার্ট রিলেটেড প্রশ্ন। আমরা সোজাসুজি প্রশ্ন থেকেই আলোচনা করব। কি আছে পাই চার্টটা, কি হয়? পাই চার্ট পাই চার্ট মানে তোমরা জানো যে একটি সার্কেল দিয়ে দেওয়া থাকবে, তার প্রত্যেকটা অংশের ভ্যালু। আমরা জানি কোনো সার্কেলের ক্ষেত্রে কতটা অ্যাঙ্গেল তৈরি হয়, 360 ডিগ্রি টোটাল অ্যাঙ্গেল হয়, আর টোটাল যে কোনো পার্সেন্টেজ হয় 100%। এবার এই যে ভ্যালুগুলো, যেখানে এই প্রশ্নটার ক্ষেত্রে যেমন দেওয়া আছে কি পপুলেশন দেওয়া আছে 7200, এবং এই 7200কে যদি আমি 100% ধরে নিই, তাহলে সেই রেসপেক্টে এই এ বি সি ডি ই প্রত্যেকটার ভাগ কতটা দেওয়া আছে সেইটা এখানে দেওয়া আছে। যেমন এ দেওয়া আছে রেড কালার, আর এর ভাগ দেওয়া আছে 12%। বি দেওয়া আছে তারপরেরটা, অর্থাৎ বি হচ্ছে 18%। সি হচ্ছে কত? সি এই অংশটা, সি হচ্ছে 25%। ডি হচ্ছে এই অংশটা, ডি হচ্ছে কত? 30%। আর ই হচ্ছে বাকি অংশটা। তাহলে ই কত? ই হচ্ছে 15%। দেখো এই প্রত্যেকটা পার্সেন্টকে যদি তুমি যোগ করো, 12 প্লাস 18 মানে 30, প্লাস 25 মানে হচ্ছে 55, প্লাস 30 85, প্লাস 15 কত হয়ে যাচ্ছে? 100। তাহলে টোটাল পার্সেন্টেজ যোগ করলে আমি কি পাচ্ছি? 100%। সেই 100%-এর ডিস্ট্রিবিউশনটাই আমাকে এইভাবে দেওয়া থাকে। আর এর সাথে রিলেটেড থাকে কি? এর সাথে রিলেটেড আমাদের অ্যাঙ্গেলটা থাকে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কিভাবে আমরা এই প্রশ্নগুলো নিয়ে এই প্রশ্নগুলো আমরা কি করে সলভ করব, সেইটাই কিন্তু আমরা এই আজকের ক্লাসটায় দেখব। প্রথমে কি বলেছে যে find the central angle of population of village D and E together। খুব বেসিক একটা প্রশ্ন। কি বলেছে? ডি এবং ই মিলে কতটা সেন্ট্রাল অ্যাঙ্গেল তৈরি করেছে। দেখো ডির স্টার্টিং পয়েন্টটা এখান থেকে, ইটা হচ্ছে এখানে। তাহলে আমার কাছে জানতে চেয়েছে এই অ্যাঙ্গেলটুকু কত। এবার এইখানে যেহেতু ডি ই পাশাপাশি দিয়েছে, এবার কোনো কোনো জায়গায় পাশাপাশি নাও দিতে পারে, কোনো কোনো জায়গায় দিতে পারে বি আর ই মিলে। তাহলে তোমাকে বের করতে হবে সেইভাবে যে কত পার্সেন্ট। কিভাবে বের করবে? দেখো ডি এর অংশ এখানে কত পার্সেন্ট আছে? ডি এর অংশ আছে 30%। আর ই এর অংশ কত আছে? ই এর অংশ আছে 15%। তাহলে এই যে এই দুটো মিলিয়ে টোটাল কত পার্সেন্ট? এই দুটো মিলিয়ে দেখো ডি এবং ই মিলিয়ে টোটাল আছে 45%। তাহলে দেখো আমার কাছে সার্কেল কত? 360 ডিগ্রি। আর এই 45% কত অংশের 45%? 100%। আমি যদি টোটালটাকে 100 ধরি, তাহলে তার 45%। তাহলে 45 কতর মধ্যে? 100-এর মধ্যে। তাহলে আমার কাছে জানতে চেয়েছে কত? ডিগ্রি কতর মধ্যে? আমার কাছে জানতে চেয়েছে ডিগ্রি, অর্থাৎ 100-র মধ্যে যদি 45% হয়, তাহলে 360 ডিগ্রির মধ্যে কতটা অ্যাঙ্গেল তৈরি করেছে। ব্যাস, এটা ছাড়া কিছুই নেই। ক্যান্সেল করো, 0 0 ক্যান্সেল, 5 দিয়ে ক্যান্সেল 9, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে কত? 18। তাহলে 18 ইন্টু 9 কত হয়? 162 ডিগ্রি। অপশন ই হয়ে গেল আমাদের কারেক্ট। বোঝা গেল? খুব সহজ কিন্তু। কিভাবে করব আমরা? একদম সহজেই কিন্তু এই প্রশ্নগুলোর অ্যান্সার করা যাবে। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে ফাইন্ড দ্য রেশিও বিটুইন টোটাল পপুলেশন অফ ভিলেজ ই টু টোটাল পপুলেশন অফ ভিলেজ বি। অর্থাৎ ই এবং বি এই দুটো ভিলেজ যে আছে তার পপুলেশনের রেশিও কত। অর্থাৎ আমাকে বের করতে বলেছে ই ইজ টু বি। এবার তোমরা কি বলবে যে না, ই এর ক্ষেত্রে তো দেওয়া আছে 15% আর বি এর ক্ষেত্রে দেওয়া আছে 18%। তাহলে আমার কাছে টোটাল পপুলেশন দেওয়া আছে 7200। তাহলে আমাদের কি ই এবং বি এরটা, যেমন ই এর পপুলেশন যে 15%, সেটা যদি 100-এর মধ্যে 15 হয়, তাহলে 7200-এর মধ্যে কত, সেটা বের করে করতে হবে। সেটা কি দরকার আছে? কোনো দরকার নেই। জাস্ট পার্সেন্টেজ দুটোর রেশিও বের করে ফেলো। অর্থাৎ ই এর কত? ই এর 15, বি এর কত? বি এর 18। ব্যাস,
15:18 যদি আমি ক্যান্সেল করি তাহলে 5:6। অপশান ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? কারণ তুমি যদি এইভাবে করো তাহলেও দেখো 15 ইন্টু 100% 15% ইন্টু 7200, এটা হবে আমার ই এর। আর বি এর ক্ষেত্রেও যখন আমি বের করব তখন কি হবে, বি এর কত 18%, সেটা হচ্ছে 100-এর মধ্যে 18%, তাহলে 7200-র মধ্যে কত। দেখো এই দুটোর যখন রেশিও বের করব তখন এটা ক্যান্সেল হয়ে যাবে, 100 ক্যান্সেল হয়ে যাবে, সেই 15:18ই আমার পড়ে থাকবে। তো এই 15:18 যদি তুমি বের করো তাহলে কিন্তু তোমরা সঠিক উত্তরটা পেয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট বলেছে ইফ দ্য টোটাল পপুলেশন অফ অ্যানাদার ভিলেজ কিউ, আরেকটা ভিলেজ আছে কিউ, যেটা হচ্ছে 65% অফ টোটাল পপুলেশন অফ ভিলেজ সি। ভিলেজ সি এর যেটা পপুলেশন, তাহলে ভিলেজ সি এর কত 25% পপুলেশন, তাহলে 25% যা পপুলেশন তার 65% হচ্ছে ভিলেজ কিউ এর পপুলেশন। তাহলে আমি কিউ এর পপুলেশনটা আমার কত দাঁড়াচ্ছে, আমার 7200 যেটা আমার টোটাল পপুলেশন তার 25% হচ্ছে আমার ভিলেজ, এইটুকু হচ্ছে আমার কার পপুলেশন, এইটুকু হচ্ছে আমার ভিলেজ সি এর পপুলেশন, তার 65% হচ্ছে কি ভিলেজ কিউ এর পপুলেশন। তাহলে এইটাকে যদি আমি এবার ক্যান্সেল করি তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, 0 ক্যান্সেল, এখান দিয়ে গেলে 25, এখানে হচ্ছে 4 দিয়ে যদি আমি এটা ক্যান্সেল করি তাহলে 18, তাহলে 65 ইন্টু হচ্ছে 18, তাহলে 18 ইন্টু 65, এখানে 0, এখানে হচ্ছে 117, এই হলো আমার কিউ এর পপুলেশন। এবার কি বলেছে, বলেছে and ratio between male population to female population in village Q is 4:9, তাহলে মেল ইজ টু ফিমেল সেটা কত বলেছে 4:9। তাহলে আমার কাছে কার জানতে চেয়েছে, আমার কাছে জানতে চেয়েছে ফাইন্ড দ্য ফিমেল পপুলেশন অফ ভিলেজ কিউ। তাহলে ফিমেল পপুলেশন কত হয়ে যাবে 9/13, ফিমেল ইজ ইকুয়াল টু 9/13 ইন্টু 1170। তাহলে এটাকে যদি আমি ক্যান্সেল করি 13 দিয়ে গেলে 90, এখানে যদি আমি মাল্টিপ্লাই করি 810, অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। কি খুব কি কঠিন মনে হচ্ছে? খুব কিন্তু কঠিন নয়, একদমই সহজ, কিন্তু তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা পার্ট বুঝে বুঝে করতে হবে, না বুঝে বুঝে করলে কিন্তু কোশ্চেনগুলো কিন্তু ভুল হয়ে যাবে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখি, নেক্সট নতুন একটা আমাদের আরেকটা পাই চার্ট এসছে। কি বলেছে, দ্য গিভেন পাই চার্ট শোজ দ্য পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ নাম্বার অফ হারমোনিকাস ম্যানুফ্যাকচার্ড ইন 5 ডিফারেন্ট মান্থস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। 5 মাসে কতগুলি হারমোনিকা তৈরি হয়েছে তার ডিস্ট্রিবিউশনটা এখানে দেওয়া আছে। টোটাল হারমোনিকা ম্যানুফ্যাকচার কত হয়েছে না 4000। এর মধ্যে এই যে 5 মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, তাহলে এটা হচ্ছে আমার জানুয়ারি, এটা ফেব্রুয়ারি, এটা হচ্ছে মার্চ, এটা হচ্ছে এপ্রিল, এটা হচ্ছে মে, এই ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে। এবার কিছু প্রশ্ন দেওয়া আছে। কি বলেছে, ইফ দ্য রেশিও অফ নাম্বার অফ হারমোনিকা ম্যানুফ্যাকচার্ড ইন মার্চ অ্যান্ড জুলাই, কি বলেছে মার্চ আর জুলাইয়ের রেশিও হচ্ছে 5:4, অ্যান্ড দেন ফাইন্ড দ্য নাম্বার অফ হারমোনিকা ম্যানুফ্যাকচার্ড ইন জুলাই। তাহলে আমাকে মার্চ আর জুলাই তার রেশিও দিয়ে দিয়েছে। তাহলে মার্চ কি, মার্চে দেখো কত হয়েছে, মার্চে আমার 20% হয়েছে, মার্চে আমার কত হয়েছে না মার্চে 20% হয়েছে। আর জুলাইয়েরটা আমার এই চার্টে দেওয়া নেই, জুলাইয়েরটা আমার এই চার্টে দেওয়া নেই। তাহলে আমি প্রথমে কি করব, আমি মার্চেরটা বের করে নেব। তাহলে মার্চে কত হয়েছে 20%, কার 20%, কার 20% হয়েছে না এই যে 4000 তার 20% হয়েছে হচ্ছে মার্চে। তাহলে 4000-এর 20% হয়েছে হচ্ছে মার্চে। তাহলে এখান থেকে যদি আমি ক্যান্সেল করি তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 800, 800টা হারমোনিকা মার্চে তৈরি হয়েছে। তা আমার কাছে কি বলেছে মার্চ ইজ টু জুলাই, মার্চ ইজ টু জুলাই সেটা কত দেওয়া আছে 5:4, মার্চ ইজ টু জুলাই দেওয়া আছে 5:4। তাহলে মার্চে 5 ইউনিট হয়েছে, তাহলে 5 ইউনিট মানে হচ্ছে 800। তাহলে আমার কাছে কি জানতে চেয়েছে 5 ইউনিট মানে যদি 400 হয়, আমার কাছে জানতে চেয়েছে 4 ইউনিট মানে কত। তাহলে এখানে কত হয়ে যাবে 800/5 ইন্টু 4, এটা যদি ক্যান্সেল করে দিই 160, অর্থাৎ 640 আমার হয়ে গেল অ্যান্সার, অর্থাৎ অপশান এ হয়ে গেল আমার সঠিক উত্তর। কি বোঝা গেল তো? খুব কি কঠিন? একদমই সহজ, কিন্তু শুধু বুঝে বুঝে করবে তাহলে প্রত্যেকটা প্রশ্নই করতে পারবে।
নেক্সট কি বলেছে, দ্য নাম্বার অফ হারমোনিকা ম্যানুফ্যাকচার্ড ইন জানুয়ারি, দ্য নাম্বার অফ, ভালো করে পড়ে দেখো, দ্য নাম্বার অফ হারমোনিকা ম্যানুফ্যাকচার্ড ইন জানুয়ারি হোয়াট পার্সেন্টেজ মোর দ্যান নাম্বার অফ হারমোনিকা ম্যানুফ্যাকচার্ড ইন মার্চ। বলেছে জানুয়ারিতে যেটা তৈরি হয়েছে, অর্থাৎ জানুয়ারি যদি আমার জানুয়ারি এটা আর মার্চ হচ্ছে এটা, তাহলে জানুয়ারিতে যেটা তৈরি হয়েছে সেটা মার্চে যা তৈরি হয়েছে তার থেকে কত পার্সেন্ট বেশি। দেখো জানুয়ারিতে হচ্ছে কত, 22%, জানুয়ারিতে কত হয়েছে 22%, আর মার্চে কত হয়েছে, মার্চে হয়েছে 20%। তাহলে বেশি কত, জানুয়ারি মার্চের থেকে কত বেশি না 2% বেশি, জানুয়ারি মার্চের থেকে কত বেশি না 2% বেশি। দেখো এখানে কিন্তু বলেছে কি, দ্য নাম্বার অফ হারমোনিকা ম্যানুফ্যাকচার্ড ইন জানুয়ারি পার্সেন্টেজ, আচ্ছা ইনি দিন হোয়াট পার্সেন্টেজ, এবার পার্সেন্টেজ জানতে চেয়েছে। এবার পার্সেন্টেজ জানতে চেয়েছে মানে কি, তোমাদের কাছে কিন্তু ক্যালকুলেশনটা অনেকটা সহজ করে দিয়েছে। বলেছে মার্চের থেকে কতটা বেশি, তাহলে মার্চের থেকে কতটা বেশি কত হবে, 2% বেশি মার্চের তুলনায়, তাহলে মার্চের 20 ছিল, 22% বেশি, তাহলে 100-এর কত পার্সেন্ট বেশি, তাহলে অ্যান্সার কত, 10% বেশি। অপশান বি হয়ে গেল সঠিক উত্তর। যেহেতু এখানে পার্সেন্টেজ বলেছে তাহলে একটা স্টেপ কম করতে হলো, যদি এখানে নাম্বার জিজ্ঞাসা করতো তাহলে তোমাকে আবার সেই 4000-এর সাথে সেটা তোমাকে মাল্টিপ্লাই করে দেখতে হতো 4000-এর কতটা হচ্ছে। ক্লিয়ার? নেক্সট বলেছে আউট অফ দ্য নাম্বার অফ হারমোনিকা ম্যানুফ্যাকচার্ড ইন ফেব্রুয়ারি, বলছে ফেব্রুয়ারিতে যতগুলো হারমোনিকা তৈরি হয়েছে 12.5% অফ দ্য হারমোনিকা আর ডিফেক্টিভ। Then find the number of non-defective harmonica manufactured in February. আচ্ছা এবার ফেব্রুয়ারি হচ্ছে আমার এইটা, তাহলে ফেব্রুয়ারিতে কি বলেছে, ফেব্রুয়ারিতে যতগুলো হারমোনিকাই তৈরি হয়েছে কেন তার 12.5% কী হয়েছে ডিফেক্টিভ। ভালো কথা, তার 12.5% ডিফেক্টিভ। এবার ডিফেক্টিভ তো আমরা পরে দেখব, আমাদের কি আগে দেখতে হবে, আমাদের দেখতে হবে যে হারমোনিকা কতটা আমার এখানে তৈরি হয়েছে, এখানে কতটা তৈরি হয়েছে। তাহলে 18% আমার হারমোনিকা হচ্ছে তৈরি হয়েছে ফেব্রুয়ারিতে, তাহলে ফেব্রুয়ারিতে কতটা তৈরি হয়েছে 18%, তাহলে 18/100 ইন্টু 4000, এইটা হচ্ছে আমার কত, এইটা হচ্ছে আমার ফেব্রুয়ারিতে তৈরি হয়েছে। তাহলে আমি যদি এটা ক্যান্সেল করে দিই তাহলে এখানে আসছে কত 720, 720টা হারমোনিকা আমার তৈরি হয়েছে। ক্লিয়ার? এটাতে নিশ্চয়ই কোনো বুঝতে অসুবিধা নেই। এবার কি বলেছে 12.5% ডিফেক্টিভ, 12.5% ডিফেক্টিভ, তাহলে ডিফেক্টিভ কত 12.5%, 12.5 কতর মধ্যে 100-এর মধ্যে, তাহলে আমার কত, আমার লাগবে 720-র মধ্যে কতটা ডিফেক্টিভ, তাহলে এখানে আমি ক্যান্সেল করে দিচ্ছি, 25 দিয়ে গেলে এখানে হচ্ছে 5, 25 40, এখানে 0 0 ক্যান্সেল হয়ে গেল, এখানে কত আসছে, এটা আসছে হচ্ছে 18, তাহলে 18 ইন্টু 5 অর্থাৎ 90। ডিফেক্টিভ কতগুলো, ডিফেক্টিভ হচ্ছে 90টা, 90টা ডিফেক্টিভ। তাহলে নন ডিফেক্টিভ কতগুলো, খুবই ইজি ব্যাপার, ডিফেক্টিভ যদি 90টা হয় তাহলে নন ডিফেক্টিভ কতগুলো, নন ডিফেক্টিভ আমার টোটাল ছিল 720, তার থেকে আমি 90 মাইনাস করে দেবো, তাহলে 720 মাইনাস 90 অর্থাৎ 630, তাহলে 630টা কি আমার নন ডিফেক্টিভ। অপশান সি হয়ে গেল আমার সঠিক উত্তর। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? নেক্সট বলেছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ হারমোনিকা ম্যানুফ্যাকচার্ড ইন মে অ্যান্ড ফেব্রুয়ারি। মে কোনটা, মে হচ্ছে আমার এটা, আর ফেব্রুয়ারি কোনটা, ফেব্রুয়ারি হচ্ছে আমার এটা। তাহলে কি বলেছে ডিফারেন্স কত, মে এবং ফেব্রুয়ারিতে যে হারমোনিকা তৈরি হয়েছে সেটার হচ্ছে সেই দুটোর ডিফারেন্স কত। তাহলে আমার মে মাসে কতগুলো তৈরি হয়েছে, মে মাসে তৈরি হয়েছে দেখো 24%, মে মাসে কত তৈরি হয়েছে, মে মাসে 24%, তাহলে 24% মে মাসে তৈরি হয়েছে। আর ফেব্রুয়ারিতে কতগুলো তৈরি হয়েছে না, ফেব্রুয়ারিতে তৈরি হয়েছে 18%, তাহলে ডিফারেন্স কত দাঁড়াচ্ছে, ডিফারেন্স আমার দাঁড়াচ্ছে 6%। তাহলে এটাই তো আমার কাছে জানতে চেয়েছে, তাহলে 6%-এর ভ্যালু কত, তাহলে 6%-এর ভ্যালু 6 ইন্টু 6/100 ইন্টু হচ্ছে কত, ইন্টু হচ্ছে 4000,
ক্যান্সেল যদি আমি করে দিই তাহলে 240, ডিফারেন্স কত 240টা। আলাদা করে এই 24 এবং এই 18-র ক্যালকুলেশন করার দরকার নেই, পার্সেন্টেজ করে দেবে, তাহলে ক্যালকুলেশনটা অনেকটা শর্ট হয়ে যায়। কারণ এখানে 24 থেকে 24-এর সাথে 4, 18 4 আবার মাইনাস করা, তার থেকে এই ধাপে ক্যালকুলেশনটা করবে, তাহলে কিন্তু ক্যালকুলেশনটা অনেকটা ইজি হয়ে যাবে, অনেকটা সহজেও করে ফেলতে পারবে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? নেক্সট, আচ্ছা বলেছে ফাইন্ড দ্য অ্যাভারেজ নাম্বার অফ হারমোনিকা ম্যানুফ্যাকচার্ড ইন জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি। জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে কতগুলি তৈরি হয়েছে? তাহলে জানুয়ারিতে দেখো, যদি আমার জানুয়ারিতে কতগুলি তৈরি হয়েছে 22%, জানুয়ারিতে কতগুলো তৈরি হয়েছে 22%, ফেব্রুয়ারিতে কতগুলো তৈরি হয়েছে, ফেব্রুয়ারিতে তৈরি হয়েছে 18%। তাহলে 2 মাস, এই দুটো মাস মিলিয়ে টোটাল কত তৈরি হয়েছে না 40% তৈরি হয়েছে। এই দুটো মাস মিলে কত পার্সেন্ট তৈরি হয়েছে না 40% তৈরি হয়েছে। তাহলে 40% কতর 40%, 140%, তাহলে এটা ইন্টু 4000, তাহলে এই দুটো মাস মিলিয়ে টোটাল কত তৈরি হয়েছে না এখানে 1600টা তৈরি হয়েছে। তাহলে অ্যাভারেজ কত হয়ে যাবে 800, অ্যাভারেজ কত হয়ে যাবে না 800। তোমরা এটাকেও 40%কেও 2 দিয়ে ভাগ করে করতে পারো। তাহলে অপশান কি, অপশান এ হয়ে গেল আমার সঠিক উত্তর। ক্লিয়ার, বোঝা গেল? খুব সহজ, প্রত্যেকটা পার্ট কিন্তু যদি তোমরা ধরে ধরে করো তাহলে কিন্তু কোনো অসুবিধাই হবে না বুঝতে, পুরো বুঝে বুঝে করবে, এগুলো বেসিক একদম প্রশ্ন, কোনো অসুবিধা হবে না করতে। কিন্তু শুধুমাত্র যদি না বুঝে করো, না ব্যাপারটাকে না বোঝো, তাহলে কিন্তু পরের কোশ্চেনগুলো একটু অ্যাডভান্সের প্রশ্নগুলো কিন্তু আর পারবে না। ক্লিয়ার, নেক্সট বলেছে দ্য পাই চার্ট গিভেন, এটা নতুন, এটা একটা পাই চার্টের প্রশ্ন। দ্য পাই চার্ট গিভেন বিলো শোজ দ্যাট দ্য স্পেন্ডিং অফ আ ফ্যামিলি অন ডিফারেন্ট আর্টিকেলস ফর দ্য ইয়ার 2000। আচ্ছা, অ্যানালাইজ দ্য পাই চার্ট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন বিলো। আচ্ছা, 2000 সালে একটি ফ্যামিলি কিছু কিছু প্রত্যেকটা খাতে তার সংসারের ক্ষেত্রে কত টাকা কিসে খরচা করেছিল সেইটার একটা দেওয়া আছে, ভালো কথা। এবার সেখানে কি বলেছে, ইফ দ্য টোটাল অ্যামাউন্ট স্পেন্ড 2000 ওয়াজ 50,000। ভালো, আচ্ছা এখানে কি দেওয়া আছে, টিচিং হচ্ছে প্রথমটা, তাতে 10% খরচা করেছে, এডুকেশনে 15%, হাউজিংয়ে করেছে 15%, আচ্ছা ক্লথিংয়ে করেছে 5%, ফুডে হয়ে গেছে 45%, আর এন্টারটেনমেন্টে 10%। এই হচ্ছে খরচা গিয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে, ভালো কথা। এইবার কি বলেছে, এবার আমাদের প্রত্যেকটা ভাগ এই কোশ্চেনগুলো করতে হবে। কি বলেছে, ইফ দ্য টোটাল অ্যামাউন্ট দ্যাট ওয়াজ স্পেন্ড ইন দ্য ইয়ার 2000 ইজ 50,000 খরচা হয়েছে 2000 সালে। দ্য অ্যামাউন্ট দ্যাট ওয়াজ স্পেন্ড অন ফুড ওয়াজ, তাহলে এটা খুব বেসিক প্রশ্ন যে টোটাল অর্থাৎ 100%-এর ভ্যালু আমার কাছে কত দেওয়া আছে না 100%-এর ভ্যালু আমার কাছে দেওয়া আছে 50,000। তা আমার কাছে জানতে চেয়েছে ফুডে কত খরচা হয়েছে, তাহলে ফুড মানে আমার কাছে 45%, তাহলে 45% কার 45%, এই যে আমার যে 50,000 টোটাল খরচা হয়েছিল তার 45%, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 22500, আমার দাঁড়াচ্ছে কত 22500, 00 ক্যান্সেল, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো 2 0, 22500, অপশান বি হয়ে গেল আমার সঠিক উত্তর। বোঝা গেল, একদম বেসিক প্রশ্ন। নেক্সট প্রশ্নটা দেখি কি বলেছে, বলেছে ইফ দ্য টোটাল অ্যামাউন্ট দ্যাট ওয়াজ স্পেন্ড ইন দ্য 2000 ওয়াজ রুপিস 48,000। আচ্ছা, আগে ছিল 50,000, এবার বলছে যে না করেনি কি বলে ওটাকে 50,000 করেনি, কত করেছে না 48,000 হয়েছে। দ্য অ্যামাউন্ট দ্যাট ওয়াজ স্পেন্ট অন হাউজিং অ্যান্ড ক্লথিং কম্বাইন, তাহলে হাউজিং প্লাস ক্লথিং দুটো মিলে কম্বাইন কত খরচা করেছে। তাহলে দেখো হাউজিং ছিল আমার 50%, ক্লথিং হচ্ছে 5%, তাহলে দুটো মিলে কত দাঁড়াচ্ছে না 20%। তাহলে ব্যাস একদমই বেসিক প্রশ্ন, তাহলে কত খরচা করেছে 20%, কার 20%। এখন কিন্তু দেখো টোটাল যে এই পার্সেন্টেজ এখানে চিহ্নটা দিয়ে দিচ্ছি 20%, এখন দেখো খরচাটা কিন্তু আগেরটার মতো আবার করতে যাও না, এবার কিন্তু খরচা মান্থলি খরচাটা কমে গেছে, কত বলেছে না 48,000। তাহলে এবার ক্যালকুলেশনটা 48,000-এর উপর করতে হবে, 00 ক্যান্সেল, 48 × 2 মানে 9600, অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। ক্লিয়ার, বোঝা গেল। নেক্সট, দ্য রেশিও অফ টোটাল অ্যামাউন্ট স্পেন্ড অন টিচিং অ্যান্ড এডুকেশন টু ক্লথিং অ্যান্ড ফুড। টিচিং প্লাস এডুকেশন, কি বলেছে টিচিং প্লাস এডুকেশন
ইউজ টু কার সাথে কার, ক্লথিং অ্যান্ড ফুড, ক্লথিং প্লাস ফুড, টিচিং প্লাস এডুকেশন অ্যান্ড ক্লথিং প্লাস ফুড। ভালো করে দেখো, টিচিংয়ে কত করেছে, না টিচিংয়ে করেছে 10%, এডুকেশনে কত করেছে, এডুকেশনে 15%, ক্লথিংয়ে কত করেছে, ক্লথিংয়ে করেছে হচ্ছে 5%, আর ফুডে কত করেছে, ফুডে করেছে 45%। ব্যাস এর রেশিও আমাকে বের করতে বলেছে, তাহলে এখানে কত আসছে 25:50, মানে 1:2। অপশান ডি হয়ে গেল আমার সঠিক উত্তর। ক্লিয়ার? খুব কিন্তু কঠিন না, একদম বেসিক প্রশ্ন নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করছি। কারো যদি এটাতেও বুঝতে কোনো অসুবিধা থাকে বা আগের ক্লাসেও কোনো সমস্যা থেকে থাকে, সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কি বলেছে, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট দ্যাট ওয়াজ স্পেন্ড অন হুইচ আইটেম। বলেছে এই গ্রাফটার অনুযায়ী যে কোন আইটেমের ক্ষেত্রে সব থেকে বেশি আমাদের এখানে এই খরচা হয়েছে। এবার বলেছে ইফ দ্য এক্সপেন্ডিচার দ্যাট হ্যাজ গিভেন ইজ 58526। দেখো এবার বলেছে যে কোনটা, এবার দেখো ফুড, হাউজিং, ক্লথিং, আদার্স। ফুড, আচ্ছা আদার্সটা এখানে মেনশানই করানি, তাহলে ফুড, হাউজিং, ক্লথিং। খুব বেশিভাবেই দেখে বুঝে যাচ্ছ যে কোথায় সব থেকে খরচা বেশি করা হয়েছে, না ফুডে। ফুডে কত হয়েছে, না 45%। দেখো এটা কিন্তু এখানে কোনো কাজ নেই, জাস্ট এমনি দিয়েছে। ক্লিয়ার? তার মানে ফুডের জন্য যদি দিয়ে দেয় তাহলে ফুডে কত খরচা হয়েছে, 58526। বোঝা গেল? নেক্সট বলেছে দ্য ইফ দ্য অ্যামাউন্ট স্পেন্ট ডিউরিং দ্য ইয়ার 2000 ওয়াজ 6200। এবার আবার চেঞ্জ করে দিয়েছে, না কত এবার অ্যামাউন্ট 6200। দ্য অ্যামাউন্ট স্পেন্ড অন ক্লথিং ডিউরিং দ্য ইয়ার, তাহলে ক্লথিংয়ে কত খরচা হয়েছে, না ক্লথিংয়ে 5% খরচা হয়েছে। তাহলে 5% কতর 5%, 100। এবার 6200, এবার আবার খরচা 2000 সালে খরচাটা 62,000 দাঁড়িয়ে গেছে, তাহলে তার 5% কত হয়ে যাবে। এখানে যদি আমি এটা ক্যান্সেল করি তাহলে এখানে কত আসছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে 0.03100। অপশান সি হয়ে গেল আমার সঠিক উত্তর। বোঝা গেল? ক্লিয়ার? আশা করি এগুলো বুঝতে কোনো অসুবিধা হয়নি। অসুবিধা যদি বুঝতে কোনো হয়ে থাকে সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমরা কিন্তু ওটা নিয়ে আবার পরের ক্লাসে আলোচনা করব। ক্লিয়ার? নেক্সট বলেছে এটা একটা এক্সাম্পল হিসেবে একটা প্রশ্ন দেওয়া আছে। কি বলেছে, আ পাই চার্ট শোজ মার্কেট শেয়ার অফ ডিফারেন্ট কোম্পানিজ। কোম্পানি এ হ্যাজ অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটা এ। বি হচ্ছে 72 ডিগ্রি, সি হ্যাজ 108 ডিগ্রি। আচ্ছা আমার মনে হচ্ছে এখানে একটু গন্ডগোল করেছে, এটা হবে 108, এটাও ডি আছে, এটা হয়ে যাবে বি। যাই হোক এখানে এটা ভ্যালুটা ভুল, এই জায়গাটায় পাই চার্টটা দেখেই বোঝা যাচ্ছে, কারণ 108 ডিগ্রি বলেছে। সি, আচ্ছা সি, কারণ সি 108-এর থেকে, সি 90 ডিগ্রির থেকে কম আছে, তাহলে সি আমার এখানে, বি হচ্ছে এটা। ক্লিয়ার? এই হচ্ছে দিয়েছে। এবার ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ মার্কেট শেয়ার অফ ইচ কোম্পানি। দেখো এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে, কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে তোমাদের ডিগ্রিতে দেওয়া থাকবে, তোমাদের কি দেওয়া থাকবে, না ডিগ্রিতে দেওয়া থাকবে, সেটাকে পার্সেন্টেজে কভার করতে হবে। যেমন কোম্পানি এর দেওয়া আছে 90%, 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি, তাহলে আমার কত ডিগ্রির মধ্যে 90 ডিগ্রি, না 360 ডিগ্রির মধ্যে 90 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রির মধ্যে যদি 90 ডিগ্রি হয় তাহলে 100-এর মধ্যে কত পার্সেন্টেজ, তাহলে এখানে যদি ক্যান্সেল করো 1/4, তাহলে 4 দিয়ে এখানে করো, তাহলে এটা কত দাঁড়াচ্ছে, না 25%। তাহলে ব্যাপারটা বোঝো, যদি ডিগ্রি দেওয়া থাকে, ডিগ্রিটা এই যে ডিগ্রির পার্টটা, এই যে 72 ডিগ্রি, এই যে 108 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি, এই ডিগ্রিগুলো প্রত্যেকটা কতর মধ্যে কত ডিগ্রি, না 360-এর মধ্যে প্রথমটা 90, পরটা 360-এর মধ্যে 72, তারপরটা 360-এর মধ্যে 108, তারপরটা 360 ডিগ্রির মধ্যে 90। তাহলে 360-এর মধ্যে 90, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে কোশ্চেনটা সলভ করার জন্য এই ডিগ্রিটাকে আমাকে আগে পার্সেন্টেজে কনভার্ট করে নিতে হবে।
ক্লিয়ার? তাহলে এই রিলেটেড যখন প্রশ্নগুলো থাকবে তখন কিন্তু পার্সেন্টেজে কনভার্ট করে নেবে। কিন্তু যদি রেশিও রিলেটেড কোনো প্রশ্ন থাকে, যেমন যদি বলে দেয় যে কোম্পানি এ এর সাথে কোম্পানি ডি এর কত রেশিও, সেক্ষেত্রে তোমার দরকার নেই কনভার্ট করা, সেক্ষেত্রে দুটোতেই 90, তাহলে 90:90, তখন 1:1 হয়ে যাবে। যদি রেশিও দেওয়া থাকে তাহলে কিন্তু আর কনভার্টের দরকার নেই। সেই প্রশ্নটার ক্ষেত্রে কি দরকার আছে, শুধুমাত্র তখন দরকার কি না, তখন তুমি রেশিওর অনুপাত বের করে দিলেই সেটাই ওটার অনুপাত হয়ে যাবে। তাই রেশিওর ছাড়া বাকি যে কোনো প্রশ্নের ক্ষেত্রে পার্সেন্টেজ বের করে নেবে, তাহলে কিন্তু ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন কি বলেছে, এই প্রশ্নটা খুব ভালো করে দেখো কি বলেছে। দ্য গিভেন পাই চার্ট শোজ দ্য ডিগ্রি ডিস্ট্রিবিউশন অফ মার্কস স্কোরড বাই রবি ইন ইচ সাবজেক্ট। রবি কোন সাবজেক্টে কত পেয়েছে তার যে সেটাকে একটা পাই চার্টের মাধ্যমে দেখানো হয়েছে, কিন্তু সেটা কিভাবে দেখানো হয়েছে দেখো, ডিগ্রি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, কি ব্যাপার বলেছে, দ্য মার্কস স্কোরড বাই রবি ইন ইংলিশ ইজ 180। দেখো সবগুলো এই 78 ডিগ্রি, বায়োলজিরটা দেওয়া আছে, ম্যাথসেরটা 60 ডিগ্রি দেওয়া আছে, বাকি জিওগ্রাফিরটা দেওয়া আছে 78 ডিগ্রি, হিস্ট্রিরটা দেওয়া আছে 48 ডিগ্রি, কম্পিউটারেরটা 42 ডিগ্রি, কিন্তু শুধুমাত্র ইংলিশেরটা দেওয়া আছে 180-তে। অর্থাৎ সবগুলো ডিগ্রিতে দেওয়া থাকলেও এই ইংলিশেরটা কিন্তু ডিগ্রিতে দেওয়া নেই। তাহলে এবার আমাদের কি বলেছে, ফাইন্ড দ্য রেশিও বিটুইন টোটাল মার্কস স্কোরড ইন ম্যাথস ইংলিশ টুগেদার অ্যান্ড টোটাল মার্কস স্কোরড ইন হিস্ট্রি অ্যান্ড বায়োলজি টুগেদার। এবার তোমরা দুটো কাজ করতে পারো। প্রথম কাজ করতে পারো যে সবগুলোকে নাম্বারে কনভার্ট করতে পারো, আবার সবগুলোকে ডিগ্রিতেও কনভার্ট করতে পারো। কিন্তু আমার কাছে আপাতত যেটা দেখে মনে হচ্ছে, যেহেতু সবগুলো ডিগ্রিতে আছে, তাই আমার কাছে ডিগ্রিতে কনভার্ট করাটা ইজি হবে। কেন ইজি হবে? কারণ দেখো 78 প্লাস 42 কত দাঁড়াচ্ছে, এখানে হচ্ছে 120, 78 প্লাস 42 120, আর এখানে 120 প্লাস 60 কত দাঁড়াচ্ছে, 120 প্লাস 60 মানে হচ্ছে এখানে দাঁড়াচ্ছে আমার 180। এই তিনটে মিলে আমার হলো 180, আর এখানে 180-র সাথে এখানে আর এদিকে থাকছে হচ্ছে আমার 78 প্লাস 48, এবার 78 প্লাস 48 এটা দাঁড়াচ্ছে 126। তাহলে 180-র সাথে যদি আমি এখানে 126 যোগ করি, তাহলে আমার কত দাঁড়াচ্ছে 306 ডিগ্রি। কত দাঁড়াচ্ছে 306 ডিগ্রি। আমরা প্রথমেই কি পড়েছিলাম, টোটালটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে যদি আমি 306 বাদ দিই, তাহলে আমার কত পড়ে থাকে 54 ডিগ্রি। তাহলে আমার ইংলিশ কতটা অ্যাঙ্গেল নিয়েছে, ইংলিশ নিয়েছে 54 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার কি বলেছে দেখো, ফাইন্ড দ্য রেশিও বিটুইন টোটাল মার্কস স্কোরড বাই ম্যাথস অ্যান্ড ইংলিশ। তাহলে ম্যাথসে কত ছিল 78 প্লাস কত ছিল 54, এ হলো ম্যাথসের রেশিও ছিল। ইউজ টু আমার কার রেশিও চেয়েছে, আমার চেয়েছে হিস্ট্রি এবং বায়োলজির। হিস্ট্রি কোনটা, হিস্ট্রি হচ্ছে আমার এইটা, হিস্ট্রি হচ্ছে এটা 48 প্লাস বায়োলজি হচ্ছে, আচ্ছা ম্যাথসে এটা হচ্ছে 60, ম্যাথস 60, আর হিস্ট্রি হচ্ছে কত, এটা হচ্ছে বায়োলজি হচ্ছে 78। তাহলে আমি এটা করি, যেখানে 114 ইউজ টু আমার কত দাঁড়াচ্ছে 114, এখানে হচ্ছে 6, আর এখানে হচ্ছে 7 প্লাস 5 মানে হচ্ছে 126। এবার আমি এটাকে ক্যান্সেল করি, এবার হচ্ছে 6 দিয়ে আমি যদি ক্যান্সেল করি, এখানে হচ্ছে 19 ইস টু এখানে হচ্ছে 21, 19:21, অর্থাৎ অপশান বি হয়ে গেল আমার সঠিক উত্তর। ক্লিয়ার? বোঝা গেল? এবার তোমরা এই জিনিসটাকে এরকম না করে তোমরা কি করতে পারতে না, বায়োলজি, এখানে ম্যাথস, আর এখানে বোধহয় হিস্ট্রি, এই তিনটেকে, যেহেতু ইংলিশটা অলরেডি আছে, বাকি তিনটাকে তোমরা নাম্বারে কনভার্ট করেও করতে পারতে। বোঝা গেছে? কারণ 54 ডিগ্রি যদি আমার 180 হয়, তাহলে তোমরা সহজেই পেয়ে যাবে 60 ডিগ্রিটা কত আসছে। 54 ডিগ্রি যদি 180 হয়, তাহলে 60 ডিগ্রি 200 চলে আসবে। বাকিগুলো এইভাবে বের করে সেটা অ্যাড করেও কিন্তু করতে পারতে। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, মার্কস স্কোরড ইন জিওগ্রাফি ইজ হোয়াট পার্সেন্টেজ মোর অর লেস দ্যান অ্যাভারেজ মার্কস স্কোরড ইন হিস্ট্রি অ্যান্ড বায়োলজি। এবার হিস্ট্রি আর বায়োলজি, হিস্ট্রি কোনটা, হিস্ট্রি ছিল হচ্ছে আমার এইটা, হিস্ট্রি হচ্ছে 48, আর বায়োলজি কত 78। হিস্ট্রি আর বায়োলজিতে অ্যাভারেজ মার্কস, তাহলে হিস্ট্রি এবং বায়োলজি 78
ডিগ্রি প্লাস 48 ডিগ্রি কত দাঁড়াচ্ছে, তার অ্যাভারেজ করতে হবে। তাহলে এখানে আমার কত আসছে 6, এখানে আসছে 126, 126 ডিগ্রি বাই 2 মানে আমার কত আসছে 63 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমার হিস্ট্রি প্লাস বায়োলজির হচ্ছে অ্যাভারেজ দাঁড়াচ্ছে আমার কত 63 ডিগ্রি। আর জিওগ্রাফিটা বলেছে কত বেশি, তাহলে জিওগ্রাফিতে কত পেয়েছে, জিওগ্রাফি আমার 4th, জিওগ্রাফি পেয়েছে কত না, জিওগ্রাফিতে পেয়েছে 78 ডিগ্রি। জিওগ্রাফিতে কত হয়েছে না, জিওগ্রাফিতে হচ্ছে আচ্ছা জিওগ্রাফিটা আলাদা লিখছি, জিওগ্রাফিতে 78 ডিগ্রি। এবার কি বলেছে ভালো করে দেখো, বলেছে মার্কস স্কোরড ইন জিওগ্রাফি ইজ হোয়াট পার্সেন্ট মোর অর লেস দ্যান দ্য অ্যাভারেজ মার্কস স্কোরড ইন হিস্ট্রি অ্যান্ড বায়োলজি। তাহলে দেখো তোমরা সহজেই বুঝতে পারছো, এটার যদি সেন্ট্রাল অ্যাঙ্গেল 78 ডিগ্রি জিওগ্রাফির হয়ে থাকে আর হিস্ট্রি আর বায়োলজি যদি আমি অ্যাভারেজ করে 63 ডিগ্রি অ্যাঙ্গেল পেয়ে যাই, তাহলে এটার থেকে এটা বেশি। তাহলে কত বেশি, তাহলে আমি যদি এটার থেকে এটাকে মাইনাস করি, তাহলে এখানে আমার আসছে 15 ডিগ্রি বেশি। তাহলে 15 ডিগ্রি জিওগ্রাফি বেশি, 15 ডিগ্রি আমার জিওগ্রাফি যে বেশি সেটা কতর মধ্যে বেশি না 63 ডিগ্রির থেকে মধ্যে বেশি ইন্টু 100। ব্যাস এটাই হচ্ছে ইজি ক্যালকুলেশন। তাহলে এখানে আমি কি করব, 3 দিয়ে ক্যান্সেল করলে 5, এখানে হচ্ছে কত 3 দিয়ে 21, তাহলে 500 বাই আমার 21। এবার যদি আমি এখানে ক্যান্সেল করি দুবার, 500 ইন্টু 500 ডিভাইডেড বাই 21 ইন্টু 2 মানে হচ্ছে 42, এখানে হচ্ছে 80 মানে 21 ইন্টু 3, 23 পয়েন্ট, যদি এখানে আমার 3 হয়, দেখো 500 ডিভাইডেড বাই আমি যদি 21 করি, তাহলে প্রথমবার আমার দুবার এখানে কত হচ্ছে 40, আচ্ছা এটা ক্যালকুলেশনের দরকার নেই যদিও, 63 একটু 3 করলে 63 আর ওখানে ছিল হচ্ছে কত আমার 80, তাহলে 80 মানে 170, তাহলে এটা যাবে কত 880, তাহলে 23.80%, অর্থাৎ অপশান সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার, বোঝা গেল? ক্যালকুলেশন ঠিকঠাক করার জন্য কিন্তু খুব বেশি প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস ছাড়া কিন্তু ক্যালকুলেশন ঠিকমতো করতে পারবে না। নেক্সট কি বলেছে, নবীন স্কোর 240 মার্কস দ্যান ইংলিশ অ্যান্ড দ্য মার্ক ডিস্ট্রিবিউশন অফ অ্যাঙ্গেল আর সেম অ্যাজ রবি। ভালো কথা, তাহলে রবি যদি ইংলিশে পেয়েছে কত, রবি পেয়েছে ইংলিশে হচ্ছে 180 ডিগ্রি, সরি 180 ডিগ্রি নয় 180 মার্কস পেয়েছে। তাহলে নবীন কত পেয়েছে, নবীন পেয়েছে 240, নবীন স্কোর 240 পেয়েছে হচ্ছে ইংলিশে। ভালো কথা, এবং মার্কস ডিস্ট্রিবিউশন সেম অ্যাজ রবি। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য মার্কস স্কোরড ইন বায়োলজি অ্যান্ড ম্যাথস বাই রবিন। তাহলে ডিফারেন্স দেখো, খুব ভালো করে দেখো, রবির 180 ছিল হচ্ছে ইংলিশে, যার অ্যাঙ্গেল ডিস্ট্রিবিউশন কত ছিল 54 ডিগ্রি। এবার নবীনেরও কি বলেছে, নবীন বলেছে 240 যদিও ইংলিশে পেয়েছে কিন্তু ওরও মার্কস ডিস্ট্রিবিউশনে 54 ডিগ্রি আছে ইংলিশে, মার্ক ডিস্ট্রিবিউশনে ওরও 54 ডিগ্রি আছে ইংলিশে। তাহলে 54 ডিগ্রি এবার ওর ইংলিশে, এটা আমি জানি। এবার আমাকে কি বলেছে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন মার্কস স্কোরড ইন বায়োলজি অ্যান্ড ম্যাথস। নবীন বায়োলজি এবং ম্যাথস মার্ক যেহেতু বলেছে যে অ্যাঙ্গেল ডিস্ট্রিবিউশনটা সেম, তাহলে ওর ম্যাথস এবং বায়োলজি এবং ম্যাথস তার যদি আমি ডিফারেন্স করি, তাহলে ওর ক্ষেত্রেও সেটা কত আসবে 18 ডিগ্রি। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন নবীনের 54 ডিগ্রির ভ্যালু কত 240, নবীনের 54 ডিগ্রির ভ্যালু কত 240, তাহলে 54 ডিগ্রির ভ্যালু কত 240, তাহলে 18 ডিগ্রির ভ্যালু কত, এটাই আমাকে এবার বের করতে হবে। তাহলে এটাকে যদি আমি এখানে ক্যান্সেল করি, তাহলে এখানে হচ্ছে 3 দিয়ে ক্যান্সেল করলে 80, তাহলে নবীনের ম্যাথস এবং বায়োলজির নাম্বারের ডিফারেন্স কত 80। খুব ভালো করে এই প্রশ্নটা বোঝো, আরেকবার দেখো কি বলেছে, নবীন স্কোর 240 ইন ইংলিশ, নবীন 240 পেয়েছে ইংলিশে এবং তার মার্কস ডিস্ট্রিবিউশন অ্যাঙ্গেল আর সেম অ্যাজ রবি। তাহলে রবির, যেটা আমরা আগের প্রথম প্রশ্নটার ক্ষেত্রে দেখেছিলাম, রবির ইংলিশের ক্ষেত্রে অ্যাঙ্গেল ডিস্ট্রিবিউশন কত ছিল না 54 ডিগ্রি ছিল, ওর যদি 54 ডিগ্রিতেও 180 থাকে, তাহলে নবীনেরও কি বলেছে অ্যাঙ্গেল ডিস্ট্রিবিউশনগুলো যেহেতু সেম, তাহলে নবীনেরও 54 ডিগ্রির ভ্যালুই 240, তাহলে বাকিগুলোও সেম, তাহলে বায়োলজিও নবীনেরও 78, ম্যাথস নবীনেরও 60, তাহলে এই দুটোর ডিফারেন্স কত, বায়োলজি মাইনাস ম্যাথস তার মানে 18 ডিগ্রি, তাহলে 54 ডিগ্রির ভ্যালু 240, তাহলে 18 ডিগ্রির ভ্যালু কত 80। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট
বলেছে ইন হাউ মেনি সাবজেক্ট দ্য মার্কস স্কোর্ড বাই রবি ইজ মোর দ্যান দ্য অ্যাভারেজ মার্কস স্কোর্ড বাই রবি ইন অল সাবজেক্ট টুগেদার। আচ্ছা, এবার সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে অ্যাভারেজ মার্কস। এবার অ্যাভারেজ মার্কসের জন্য আমাকে কি করতে হবে? আমার দরকার অ্যাভারেজ মার্কসের জন্য আমার দরকার কি না টোটাল মার্কস। অ্যাভারেজ মার্কসের জন্য আমার দরকার টোটাল মার্কস। এবার আমার কাছে কি আছে? আমার কাছে একটি মাত্রই ডেটা আছে কি 54 ডিগ্রির ভ্যালু কত না 180। তাহলে 54 ডিগ্রির ভ্যালু যদি 180 হয় তাহলে 360 ডিগ্রির ভ্যালু কত সেটাই আমরা বের করব। তাহলে 180/54 ইন্টু কত? ইন্টু হচ্ছে 360। এবার যদি আমি এটাকে 9 দিয়ে ক্যান্সেল করি, 6, 9 দিয়ে এটা ক্যান্সেল করি তাহলে 2, 6 দিয়ে এটা ক্যান্সেল করি তাহলে হচ্ছে 60। তাহলে টোটাল মার্কস আমার কত দাঁড়াচ্ছে না টোটাল মার্কস আমার দাঁড়াচ্ছে 1200। তাহলে টোটাল মার্কস যদি আমার 1200 হয় তাহলে অ্যাভারেজ মার্কস কত হয়ে যাবে? টোটাল মার্কস 1200 হলে দেখো টোটাল মার্কস 1200, টোটাল কটা সাবজেক্ট 1 2 3 4 5 6, তাহলে টোটাল মার্কস 1200 হলে অ্যাভারেজ কত হয়ে যাবে 1200/6, তাহলে কত 1200/6, আমি একটা বাংলা একটা ইংলিশে 1200/6 হয়ে যাচ্ছে, তার মানে কত হচ্ছে না 200 হয়ে যাচ্ছে আমার কত অ্যাভারেজ মার্কস। এবার 200 যখন অ্যাভারেজ মার্কস হয়ে যাচ্ছে তাহলে 200, এবার দেখো 180 ডিগ্রি 180-র ভ্যালু হচ্ছে কত না 54 ডিগ্রি। তাহলে 180-র ভ্যালু যদি আমার 54 ডিগ্রি হয় তাহলে 200-র ভ্যালু কত? তাহলে 180 ইন্টু হচ্ছে 200। তাহলে এখানে যদি আমি ক্যান্সেল করি তাহলে এটা গেল কত 18, এখানে হচ্ছে কত 3, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে 60। দেখো 60 ডিগ্রি, তার মানে 200 মানে কত 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রির থেকে বেশি যেগুলো বেশি মোর বলেছে কিন্তু ইকুয়াল অ্যান্ড মোর বলেনি, তাহলে এই 60টা ইনক্লুড হবে না। তাহলে মোরের মধ্যে কোনটা কোনটা ইনক্লুড হবে? এটা আর এটা। এটা কি? প্রথমটা হচ্ছে বায়োলজি এবং ফোর্থেরটা হচ্ছে জিওগ্রাফি। তাহলে কিসে কিসে বেশি পেয়েছে না বায়োলজিতে এবং জিওগ্রাফিতে। বায়োলজিতে এবং জিওগ্রাফিতে অ্যাভারেজের থেকে বেশি মার্কস পেয়েছে। বুঝতে পারছো? আমরা কিন্তু প্রত্যেকটাকে কনভার্ট করছি না, আমরা কি করছি না আমরা অ্যাঙ্গেলটার সাথে রিলেট করে দেখছি যে 54 ডিগ্রি যদি আমার 180 হয়ে থাকে তাহলে 360 ডিগ্রি ভ্যালু বের করে আমি টোটালটা পেয়ে গেলাম। টোটালটা যদি আমি পেয়ে যাই তাহলে টোটালটাকে 6 দিয়ে ডিভাইড করে আমি কি পেয়ে যাব না অ্যাভারেজ পেয়ে যাব। তাহলে 200 মানে কত ডিগ্রি? 200 মানে আমার বেরোলো কত না 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি থেকে বেশি কি আছে? দেখো দুটোই আছে, এই একটা 78, এই একটা 78, ব্যাস। তাহলে 78 কিসে কিসে না বায়োলজি আর জিওগ্রাফিতে। ক্লিয়ার? নেক্সট কি বলেছে? দ্য মার্কস স্কোর্ড বাই কীর্তি ইন হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড ম্যাথস। হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথস 200, 250, 180 রেসপেক্টিভলি। ভালো কথা। অ্যান্ড রিমেইনিং সাবজেক্ট মার্কস আর অ্যাজ সেম অ্যাজ রবি scored in that subject. ভালো কথা। টোটাল মার্কস scored in কীর্তি is what % of total marks scored by রবি। আচ্ছা, এইবার কীর্তির টোটাল মার্কস আমাকে বের করতে হবে। এবার কীর্তির টোটাল মার্কসের মধ্যে আমার এখানে কি কি দেওয়া আছে? হিস্ট্রি মানে হিস্ট্রিটা দেওয়া আছে, হিস্ট্রি দেওয়া আছে মানে এইটা দেওয়া আছে, হিস্ট্রি দেওয়া আছে মানে এটা দেওয়া আছে। জিওগ্রাফি, ম্যাথস, জিওগ্রাফি মানে এখানেও দেওয়া আছে, আর ম্যাথস মানে দেওয়া আছে কি ম্যাথসে দেওয়া আছে কত ম্যাথসেরটাও দেওয়া আছে। তাহলে হিস্ট্রি দেওয়া আছে কত? হিস্ট্রির দেওয়া আছে 200, জিওগ্রাফির দেওয়া আছে কত না 250, আর ম্যাথসের দেওয়া আছে কত না ম্যাথসের দেওয়া আছে 180। ভালো কথা। রিমেইনিং সাবজেক্ট মার্কস আর অ্যাজ সেম অ্যাজ রবি। তার মানে ইংলিশে রবির মতোই পেয়েছে। ইংলিশে রবির মতো কত পেয়েছে? 180 পেয়েছে। এবার বাকি থাকছে কি? বাকি থাকছে আমার এই 78 আর 40, মানে বাকি থাকছে আমার বায়োলজি এবং কম্পিউটার। বায়োলজি এবং আমার কি থাকছে? কম্পিউটার হচ্ছে বাকি থাকছে। এবার বায়োলজি আর কম্পিউটারে কত পেয়েছে? এবার বায়োলজি যদি এখানে আমার কত দেখো 54 ডিগ্রির ভ্যালু ছিল আমার কত? 54 ডিগ্রির ভ্যালু আমার কত ছিল না 180 ডিগ্রি ছিল। 54 ডিগ্রির ভ্যালু ছিল 180। 54 ডিগ্রির ভ্যালু কত ছিল না 180। তাহলে এটার সাথে যদি আমি এবার 78কে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমি পেয়ে যাব আমার এখানে যদি আমি
15, এটা যদি 78 আর 15 আমি যদি এটাকে ক্যান্সেল করি তাহলে এখানে আমার কত দাঁড়াবে, এখানে দাঁড়াবে হচ্ছে 9 দিয়ে যদি আমি এটা ক্যান্সেল করি তাহলে এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 20, এটাকে যদি 2 দিয়ে ক্যান্সেল করি এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2 দিয়ে ক্যান্সেল করলে এটা হচ্ছে 10, আর এটাকে যদি আমি 3 দিয়ে ক্যান্সেল করি তাহলে 26, তাহলে হচ্ছে কত দাঁড়াচ্ছে, বায়োলজিতে সে পেয়েছে হচ্ছে বায়োলজিতে রবি পেয়েছে হচ্ছে 260, তার মানে কীর্তিও 260, আর কম্পিউটার মানে হচ্ছে 42, তাহলে 180/54 ইন্টু হচ্ছে কত দাঁড়াচ্ছে 42। আচ্ছা তোমরা এটা যোগ করেও করতে পারতে, যোগ করে করলেও কিন্তু ক্যালকুলেশনটা ইজি হতো। তাহলে এখানে আমার কত দাঁড়িয়েছিল, এখানে হচ্ছে যদি আমি এটা ক্যান্সেল করি তাহলে এখানে দাঁড়িয়েছিল 10/3 দিয়ে যদি এটা আমি ক্যান্সেল করি তাহলে 1, এখানে হচ্ছে 1 2 মানে 4, তাহলে এখানে কত দাঁড়িয়েছে 140, তাহলে 140। এবার এইগুলোকে আমি যদি যোগ করি তাহলে আমি টোটাল মার্কস পাচ্ছি, টোটাল মার্কস কত দাঁড়াচ্ছে 6 + 4 10 18 8 8 60 20, এখানে হচ্ছে 1, তার মানে 3, এখানে হচ্ছে 4 5 6 7 8 1210 হচ্ছে কীর্তির টোটাল মার্কস দাঁড়াচ্ছে। আচ্ছা এবার টোটাল মার্কস স্কোরড বাই কীর্তি ইজ হোয়াট পার্সেন্ট অফ টোটাল মার্কস স্কোরড বাই রবি। তাহলে রবির টোটাল মার্কস কত, রবির টোটাল মার্কস তাহলে কত ছিল, রবির টোটাল মার্কস পেয়েছিলাম আমরা আগেরটাতেই বের করেছিলাম 1200, তাহলে সেটা বলেছে এই 1210 কত পার্সেন্ট, 1210 কত পার্সেন্ট। তাহলে এটাকে আমি যদি ডিভাইড করি তাহলে কত হচ্ছে, এখানে হচ্ছে 1 0 তারপরে 0 8 3 10083%, অর্থাৎ অপশান বি হয়ে গেল আমার সঠিক উত্তর। ক্লিয়ার, বোঝা গেল। এই যদিও লাস্ট প্রশ্নটা একটু আমার কি ছিল, একটু লেন্দি ছিল, কিন্তু তাও এইভাবে বুঝে বুঝে পার্ট বাই পার্ট যদি তোমরা করো তাহলে কিন্তু ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। আশা করি আজকে যে কটা প্রশ্ন আমরা বাই চার্টের উপর করলাম কারো বুঝতে কোনো অসুবিধা নেই। যদি কারো বুঝতে কোনো রকম অসুবিধা থাকে সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমরা পরবর্তীতে সেই ক্লাস নিয়ে আলোচনা করব। আর যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুললে কিন্তু চলবে না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে কোনো নতুন টপিক নিয়ে, ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ।